চ্যাপ্টার 2 সাদিকু থেকে নিছি কিছু চ্যাপ্টার 11। তো সেখান থেকে ধরো আজকে যাই আসছে আমাদের মোটামুটি আমরা এবার আস্তে আস্তে শুরু করি। তো গতকাল আমরা যেটা পেয়েছিলাম যে ট্রান্সমিশন লাইনের ইকুয়েশন বা টেলিগ্রাফার্স ইকুয়েশন, হ্যাঁ, প্লাস প্লাস হলো ওই ভোল্টেজ ল, কারেন্ট ল, এরকম দুটো ইকুয়েশন ছিল। সেখান থেকে ট্রান্সমিশন লাইন ইকুয়েশন বা টেলিগ্রাফার্স ইকুয়েশন পেয়েছি। সেটা অ্যাকচুয়ালি ওয়ান ডিমেনশনাল ওয়েভ ইকুয়েশন। তো সেগুলো ওয়েভগুলো কি? কারেন্ট এবং ভোল্টেজ ওয়েভ ইকুয়েশন। তো এই কারেন্ট এবং ভোল্টেজ ইকুয়েশন গুলোর কারেন্টের ভোল্টেজের ইকুয়েশনে মানে ভোল্টেজ ওয়েভের সলিউশন আমি একটা ইয়ে দিয়ে দেখিয়েছিলাম যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন যেটা ছিল সেখান থেকে আমি এটার জেনারেল একটা সলিউশন আমি তোমাদের দেখাইছি। তারপরে কারেন্টের একটা জেনারেল সলিউশন দেখাইছি। সেখানে যে ফার্স্ট পার্টটা ছিল ইনসিডেন্ট, তারপরে ছিল রিফ্লেক্টেড। তো ইনসিডেন্ট ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ। তো এখন এখানে যেটা বলা দরকার সেটা হলো ইনসিডেন্ট ওয়েভই হোক আর রিফ্লেক্টেড ওয়েভেরই হোক, তার একটা প্রত্যেকটা ওয়েভের ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য এটা মনে রাখবা যে তার একটা অ্যামপ্লিটিউড থাকে আর একটা ফেজ পার্ট থাকে। তো অ্যামপ্লিটিউড পার্টটা আমি এখানে ভি নট প্লাস ভোল্টেজের জন্য ভি নট প্লাস আই নট প্লাস। তা এখন আই নট আর আই নট প্লাস আই নট মাইনাসকে আবার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স দিয়ে ভি নট প্লাস ভি নট মাইনাসে আবার রিপ্রেজেন্ট করা যায়। তো রিপ্রেজেন্ট করলে ফলে ভোল্টেজের সলিউশন এবং কারেন্ট সলিউশনের মধ্যে যেটা আমাদের তিনটা আননোন থাকে, আননোন প্যারামিটার, সেটা হলো যে ভি নট প্লাস, ভি নট মাইনাস, এই দুইটা অ্যামপ্লিটিউড, এবং তৃতীয়ত হচ্ছে ওই ফেজ পার্টের প্রপাগেশন কনস্ট্যান্ট গামা। এই তিনটা আননোন পার্ট থাকে যেটা আমাদেরকে পরে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে বের করতে হবে। তো এগুলো বের করার জন্যে আমরা ট্রান্সমিশন লাইন ইকুয়েশন গুলোর বা জেনারেল সলিউশনের মধ্যে এই এই প্যারামিটার গুলিকে আমরা দুই রকম ভাবে প্রকাশ করি। দুই রকম। একটাকে বলা হয় ইন টার্মস অফ ইনপুট প্যারামিটার। ইনপুট প্যারামিটার বলতে বুঝাচ্ছি যখন সোর্সটা তোমার ট্রান্সমিট করে তখন তার ভোল্টেজ, তার থেকে যে কারেন্টটা ফ্লো হয়, কারেন্ট কি বলে, হ্যাঁ কারেন্ট। তো এগুলো যেমন এই যে এই সার্কিটটা, এই যে এই সার্কিটটা, এইটাকে যদি আমরা ধরি যে এইটা হলো লোড আর এইটা হলো ইনপুট, আর মাঝখানের এই অংশটা মোটা করে ডাবল দাগ দেওয়া, এটা হলো আমার ট্রান্সমিশন লাইন। তা এখন এই ট্রান্সমিশন লাইনের লেন্থ যখন জেড ইকুয়াল টু 0 হবে, কোঅর্ডিনেট যখন জেড ইকুয়াল টু 0, নট ইম্পিডেন্স, কোঅর্ডিনেট জেড যখন 0 হয় তখন এই যে আমরা ভিজি, জেড জি, আই নট, ভি নট, এই সমস্ত প্যারামিটার দিয়ে যখন আমরা আমাদের ওই যে জেনারেল সলিউশন যেটা পেয়েছিলাম, সেই জেনারেল সলিউশনে ধরো এই যে জেনারেল সলিউশনটা, এটাকে আবার আমি এখানে দেখাইছি, এই যে ভিএস আইএস, যেমন ওই যে ভি নট প্লাস, তারপরে একটা ফেজ কনস্ট্যান্ট আছে, তারপরে ভি নট মাইনাস ফেজ পার্ট আছে, কারেন্টের জন্য ঠিক একই ভাবে। আর এইটা হলো প্রপাগেশন কনস্ট্যান্ট, এই যে 15.3 দিয়ে যেটাকে দেখানো হলো। একটু আগে যা বললাম আমি যে এই দুটাকে আবার আমরা এই যে জেড নট ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স দিয়ে আই নট প্লাস আর আই নট মাইনাস এই কোএফিসিয়েন্ট গুলিকে আমরা ভি নট প্লাস ভি নট মাইনাসে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমাদের জেনারেল সলিউশন দুটো কিন্তু দাঁড়ায় ঠিক মানে এই যে কারেন্টেরটা আমরা এভাবে লিখলাম, তো ভোল্টেজেরটা আগের মতোই আছে, কারেন্টেরটা এই ইকুয়েশন হলে দেখো এখানেও কিন্তু আমাদের জেড নট, এটা কিন্তু তুমি জানবা, এটা যেই
ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সে তার তুমি কিনবা, ট্রান্সমিশন লাইন কিনবা, সেটা কিন্তু তুমি কোম্পানি থেকে তোমাকে বলে দেওয়া হবে। ফলে জেড নটটা নোন, কিন্তু ভি নট প্লাস, ভি নট মাইনাস, আর ওই যে প্রপাগেশন কনস্ট্যান্ট গামা ফেজ পার্টে ই টু দি পাওয়ার, এই তিনটাই আমাদের আননোন। এটা 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 কারেন্ট ইকুয়েশন, ভোল্টেজ ইকুয়েশনের জন্য তোমার শুধু এই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা শুধু মিসিং থাকে, আদারওয়াইজ বাকিটা ঠিক আছে। এবার দেখো এই যে আমি বললাম ইনপুট ইন টার্মস অফ দুইটা প্যারামিটার টার্মে আমরা প্রকাশ করবো, একটা হলো জেড ইকুয়াল টু 0, এই যে বললাম, আর জেড ইকুয়াল টু এল। জেড ইকুয়াল টু 0 তে যদি তুমি করো, তখন এই ছবি দেখে তুমি বুঝতে পারছো, তখন এই সমস্ত জেড, এই ইনপুটের যে প্যারামিটার গুলো আছে এগুলো ইনভলভ হবে। যে ভি নট, আই নট, ভিজি, ভিজি, তারপরে জেড জি, জেড এল ইম্পিডেন্স, এগুলো ইনভলভ হবে। হ্যাঁ, আবার যদি তুমি আউটপুট টার্মিনালের দিকে খেয়াল করো, যেখানে জেড ইকুয়াল টু এল, জেড ইকুয়াল টু এল এ কিন্তু তখন ইনভলভ হবে এই যে ভোল্টেজ ভিএল, ইম্পিডেন্স জেড এল, কারেন্ট আইএল, এই সমস্ত টার্মগুলো তখন টার্মগুলো দিয়ে ওই যে কোএফিসিয়েন্ট গুলো ভি নট প্লাস, আই নট প্লাস, এগুলোকে প্রকাশ করতে হবে। এবং এগুলোই হচ্ছে আমাদের এখন কাজ। এই দেখো আমরা এগুলো একটা একটা করে করছি, এটা আমি তোমাদেরকে করোনার আগেও বলে গেছি। যেমন এখানে শুরু করছে এই যে জেড ইকুয়াল টু 0 তে, জেড ইকুয়াল টু 0 তে জেনারেল যে সলিউশন গুলো ছিল আমাদের, সেখানে শুধু ওই জেড ইকুয়াল টু 0 বসাই দিব, আর কিছু না। ই টু দি পাওয়ার যে গামা জেড ছিল, সেখানে 0 বসাই দিলে পরে এইরকম একটা ইকুয়েশন আমরা পাই, এই যে 15.7, 15.8, এটা এটা তোমরা বুঝতে পারছো। সেখান থেকে দেখো এখানে যেহেতু তখন আমাদের এটা যদি হয় মানে ভিএস মানে সোর্স, সরি ভিএস এট জেড ইকুয়াল টু 0, ভিএস এট জেড ইকুয়াল টু 0 কি হবে? ভিএসটা হলো আমাদের ফেজর টার্মের, এটা জেনারেল সলিউশনের জেড ইকুয়াল টু 0, সেটা হচ্ছে আসলে ভি নট। তেমনি ভাবে আই নট, কারেন্ট আই নট। এইবার দেখো ভি নট আই নটের এবং ভি নট আই প্লাসের এগুলোর একটা জেনারেল একটা রিলেশন পেয়ে গেলাম, সেটা থেকে যে ডেরাইভ করছি 15.9, 15.10 ইনপুট প্যারামিটারসে এটাকে প্রকাশ করা হলো। দিস ওয়েভ অ্যাম্পলিটিউডস, এই যে লেখা আছে উপরে সেন্টেন্সে, দিস ওয়েভ অ্যাম্পলিটিউডস ভি নট প্লাস এন্ড ভি নট মাইনাস আর এক্সপ্রেসড ইন টার্মস অফ ইনপুট প্যারামিটারস অ্যাজ এইরকম, এই যে বলা গেল। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে পরে। এই যে ভি নট এইগুলো যখন আমরা ইউজ করব, ভি নট প্লাস, ভি নট মাইনাস ইনপুটের জন্য বা ইয়ের জন্য, তখন আমাদের এগুলো কাজে লাগবে। এইবার আসো, এটা ফেজার টার্মে প্রকাশ করছি, ফেজার ফর্ম প্রকাশ করছে, সেই জন্য এটা ধরো আপাতত বাদ দিয়ে গেলাম। ধরো এখানে আবার জেড ইকুয়াল টু এল মানে আউটপুট টার্মে আমি প্রকাশ করব। We shall get output terminal voltage and current from equation 15.1 and 15.6 as যখন আমাদের V naught plus এবং V naught minus Z equal to LA মানে আউটপুট প্যারামিটারস এর টার্মে প্রকাশ করব, তখন কিন্তু আমাদের Z equal to L জেনারেল সলিউশন Z equal to L বসাইতে হবে। Z equal to L, Z equal to L বসাইলে পরে ওই ইকুয়েশন গুলো এরকম ভাবে আসবে, এবং VL IL এগুলোকে আমরা তখন এই যে ভিএল আইএল, এগুলো হচ্ছে ভিএল হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ইম্পিডেন্স, কারেন্ট হচ্ছে কারেন্ট অ্যাক্রস লোড ইম্পিডেন্স, লোড ভোল্টেজ, লোড ইম্পিডেন্স। তো এই দুইটা থেকে সাফল করে 13 এবং 14 থেকে সাফল করে আমরা এইভাবে একটা ইকুয়েশন ডেরাইভ করতে পারি। 15.15, 15.16, এই যে ভি নট প্লাস ভি নট মাইনাস কে এইভাবে আউটপুট প্যারামিটারস এর টার্মে প্রকাশ করতে পারি। তা এখন এই যে আমাদের কোএফিসিয়েন্ট গুলো আমরা যে যখন যেখানে চাই সেই অনুযায়ী আমরা প্রকাশ করে রাখলাম। এবার আমাদের ইনপুট ইম্পিডেন্স বের করব। ইনপুট ইম্পিডেন্স, এবার ইনপুট ইম্পিডেন্সের তুমি ইনপুট ইম্পিডেন্সের ডেফিনিশনটা তোমাকে বুঝতে হবে। ইনপুট ইম্পিডেন্স জিনিসটা কি আসলে। তুমি এবার যদি উপরে সার্কিটে যাও তাহলে দেখবা, যখন আমাদের এই যে এই একটা কমপ্লিট সার্কিটের মধ্যে, ট্রান্সমিশন লাইন কমপ্লিট সার্কিটের মধ্যে আমরা দেখি, তখন দেখা একটা জেনারেটর, তার একটা ইন্টারনাল ইম্পিডেন্স আছে। এই জেনারেটরটা যা লাগে ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইনে এইটুকু, এই পুরোটা হচ্ছে এই ট্রান্সমিশন লাইন, এই পুরোটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। এই ট্রান্সমিশন লাইনের সঙ্গে এইদিকে হচ্ছে লোড লাগানো,
আর এইদিকে হচ্ছে জেনারেটর লাগানো। এখন তুমি ট্রান্সমিশন লাইনের দুটা টার্মিনাল আছে, একটা হলো ইনপুট টার্মিনাল Z = 0 এবং আউটপুট টার্মিনাল Z = L। কথা বুঝতে পারছো? দুই টার্মিনালে কিন্তু ম্যাচিং হতে হবে, ইম্পিডেন্স ম্যাচিং হতে হবে। এই হচ্ছে মাইক্রোওয়েভ সার্কিটের সবচেয়ে 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 পুরনো কথা এবং এবং কি বলবো এটাকে, এবং ক্রুশিয়াল কথা বা পয়েন্ট, যে এই দুই টার্মিনালই কিন্তু ম্যাচিং করাইতে হবে। এর কারণ হলো যদি তুমি এই জেনারেটরকে ট্রান্সমিশন লাইনের সঙ্গে ইনপুট টার্মিনালে মিলাইতে না পারো, ম্যাচিং করাইতে না পারো, জেনারেটর থেকে কোনো পাওয়ারই তোমার ট্রান্সমিশন লাইন, দ্যাট মিনস এই ট্রান্সমিশন লাইন এবং তার ডান দিকে যত এলিমেন্ট আছে, ট্রান্সমিশন লাইন প্লাস এই লোড, এই দুটা মিলাইয়া এই কম্বাইন যে একটা সার্কিট আছে, এর এর জেনারেলি ইম্পিডেন্স হলো Z ধরলাম আমরা, Z এর কম্বাইন ইম্পিডেন্স Z ধরলাম, এই যে এখানে লেখা আছে ইনপুট ইম্পিডেন্স Z। এই Z এবং এই এখানকার হলো, এখানে হলো ZG, জেনারেটরের ইনপুট ইম্পিডেন্স ZG। এই দুইটা যদি ম্যাচিং না হয় তাহলে জেনারেটর থেকে কোনো পাওয়ার যাবে না তোমার এই এই সেকশনে, মানে পরবর্তী সেকশন, কম্বিনেশন অফ ট্রান্সমিশন লাইন এন্ড লোড, এই সেকশনে কোনো পাওয়ারই যাবে না, সব তোমার এই ইনপুট ইম্পিডেন্স ZG তে ড্রপ হয়ে যাবে। এই হলো প্রবলেম। ফলে দেখা যাবে এক সময় এখানে অনেক পাওয়ার তুমি ম্যাচিং করাইতে পারলা না, পাওয়ার যায় নাই, কোনো পাওয়ারই যায় নাই, সব পাওয়ার ZG তে অ্যাবজর্ব হয়ে গেল। এক সময় দেখবা তোমার জেনারেটর পুড়ে গেছে, গরম হতে 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 পুড়ে গেছে, কারণ যা সাপ্লাই দিচ্ছ সব এই কনজিউম করছে। ফলে দেখবা ওর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা গরম হতে হতে একসময় সেটা আগুন ধরে যাবে। তো এই জন্য এই ম্যাচিং পয়েন্ট সবসময় খেয়াল করতে হয়, ডিজাইনের শুরুতেই এটাকে খেয়াল করতে হয় যে ম্যাচিং এমন ভাবে করাইতে হবে এখানেও যেন রিফ্লেকশন সবচেয়ে কম হয়, এবং সেকেন্ড যে টার্মিনাল, আউটপুট টার্মিনাল, ওখানেও যেন কম হয়, যেন সব পাওয়ার মোটামুটি মোটামুটি সব বলতে আমি বুঝাচ্ছি ম্যাক্সিমাম পাওয়ারে যেন লোডে চলে যায়। এই তো এই যে ম্যাচিং, এই ম্যাচিংটাই এখন আমরা দেখব যখন আমরা এই ট্রান্সমিশন লাইন প্লাস লোড একসঙ্গে দেখব, তখন এর কম্বাইন্ড ইনপুট ইম্পিডেন্সকে আমরা বলবো Z-in। আবার যখন এই ট্রান্সমিশন লাইন এবং আউটপুট টার্মিনাল এই দুটোর সেকেন্ড টার্মিনালে ইনপুট ইম্পিডেন্স দেখব, এটাকেও আমরা Z-in-ই বলবো, তখন এটার জন্য এটাই ইনপুট ইম্পিডেন্স। এই ইনপুট ইম্পিডেন্সটা তখন কিন্তু খেয়াল করো, এই ইনপুট ইম্পিডেন্সে তখন এই আউটপুট টার্মিনালের অনলি আউটপুট টার্মিনালকে রিফ্লেক্ট করবে, আউটপুট মানে লোড ইম্পিডেন্সটাকে রিফ্লেক্ট করবে। তাহলে এবার আমরা দেখো এই দুইটা টার্মিনালে এই যে বের করলাম প্যারামিটার গুলো, এই জন্যই বের করছি যে কারণ এইগুলাকে আমরা এই দুই টার্মিনালে এখন এই Z=L এও আছে, তাহলে ইন বিটুইন Z0 থেকে ZL এর মধ্যে এই ট্রান্সমিশন লাইনের আরবিট্রারি যে কোনো পয়েন্টে Z-in থাকবে, আরবিট্রারি যে কোনো পয়েন্টে থাকবে। সেই জন্য একটা জেনারেল ফর্মুলা আমরা ডেরাইভ করব, Z-in in terms of, মানে ভ্যারিয়েবল হবে Z, অ্যাক্সিস Z, নট ইম্পিডেন্স Z, অ্যাক্সিস Z। দ্যাট মিনস এটাকে এখন ধরো, এটাকে যদি আমি নিচে তোমার ইকুয়েশনে দেখাই, তখন ওইটাই দেখবা যে এটা জেনারেল ইকুয়েশন আমরা ডেরাইভ করি। এই দেখো, এই যে তোমার সেকশনের উপরেই আমি নাম দিয়ে দিচ্ছি Z-in, এই যে ব্র্যাকেটে দিচ্ছি, মানে এটা হলো তোমার কোঅর্ডিনেট Z, কোঅর্ডিনেট Z। আমার মনে হয় এই শীটটা কোঅর্ডিনেট জেডটা এটা চেঞ্জ করা উচিত, তোমাদের ইম্পিডেন্সের সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে, এটাকে অন্য কোঅর্ডিনেট দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে কিনা জানি না, বই তো ওইভাবেই রাখছে, আমিও ওইভাবে রাখলাম। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, রেসপন্স করো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এই যে তোমার Z-in আমি ব্র্যাকেটে রাখছি, ডিপেন্ডেন্সি হচ্ছে জেড কোঅর্ডিনেট, এটা স্মল কোঅর্ডিনেট Z, তো এইটা এই ইম্পিডেন্সের সঙ্গে মিলে যাচ্ছে। আমার মনে হয় এই জেড কোঅর্ডিনেটটা চেঞ্জ করা উচিত, এটাকে এক্স ওয়াই এরকম কিছু করলে বোধহয় আর ইয়ে থাকবে না, কনফিউশন থাকবে না। দেখ মিলে গেছে, এটা আর কি বইতেও এইভাবে করা আছে, ঠিক আছে। তা আমার মনে হয় নেক্সট টাইম আমরা চেঞ্জ করবো, এক্স ওয়াই দিয়ে হয়তো রিপ্লেস করলাম। এই যে একটা জেনারেল ইকুয়েশন, এই ইকুয়েশনটার মিনিং হচ্ছে তোমার ট্রান্সমিশন লাইনের যে কোনো জায়গাতে ইম্পিডেন্স
বের করা যায় এমন একটা ইকুয়েশন আমরা ডেরাইভ করব, এবং ওই ইকুয়েশনে যখন আমরা এই জেড ইকুয়াল টু যখন 0 বসাবো তখন সেটা ইনপুট ইম্পিডেন্স এক্সপ্রেস করবে, যখন জেড ইকুয়াল টু এল বসাবো তখন সেটা আউটপুট ইম্পিডেন্স মিন্স লোড ইম্পিডেন্সকে ডেসক্রাইব করবে। এই যে দেখো, at any point on the line the input impedance Zin of a transmission line is defined as, যেখানে ভোল্টেজও তোমার জেড এর ফাংশন থাকবে, কারেন্টও জেড এর ফাংশন থাকবে, ভোল্টেজ বাই কারেন্ট, এটা হলো ইম্পিডেন্সের ইকুয়েশন, এটা হলো ইম্পিডেন্সের ডেফিনেশন। এটা জেনারেল ডেফিনেশন দিলাম। দিয়ে এখন আমাদের জেনারেল যে ভোল্টেজের সলিউশন, ভোল্টেজের জন্য সলিউশন, কারেন্টের জন্য সলিউশন, সেইগুলোকে আমরা যদি এবার জেনারেল ভাবে বসাই, যদি এটাকে যদি ধরো এখন এই ভিএস আইএস, এরা হচ্ছে ভিএস ইকুয়াল টু কি, তার একটা তার একটা ইয়ে থাকবে, তার একটা ফরওয়ার্ড গোয়িং ওয়েভ থাকবে এবং রিফ্লেক্টেড ওয়েভ থাকবে। তো এখানে 15, 15 and 16 into 17, তাহলে 15, 15 কি দেখো, 15, 15 and 16 এগুলোতে কি দেওয়া আছে, এই দেখো এখন কত হলো দেখো, এই ভি নট এবং আই নট, এগুলাকে ধরো এই যে ভি নট আই নট, এই কোএফিসিয়েন্ট গুলোকে আমরা এবার ভোল্টেজ ইকুয়েশনে প্লেস করব, ভিএস এ প্লেস করব, এগুলো ভিএস এ প্লেস করলে ভিএস এর যে ইকুয়েশনটা ছিল আমাদের জেনারেল ইকুয়েশন ভিএস, এই যে জেনারেল ইকুয়েশন ভিএস এর, এই যে জেনারেল ইকুয়েশন ভিএস জেড আরবিট্রারি, এখানে ই টু দি পাওয়ার গামা জেড এটা থাকবে শুধু ভি নট প্লাস এই কোএফিসিয়েন্টের ভ্যালু ইন টার্মস অফ আউটপুট প্যারামিটারে তুমি রিপ্লেস করো, এই যে এটাও ভি নট মাইনাসটাও রিপ্লেস করো, তাহলে তোমাদের আউটপুট টার্মিনাল দিয়ে প্রকাশ করলে এই জেনারেল ইকুয়েশন গুলো, এই যে ভি নট আই নট এগুলো হলো। এবার যদি তুমি এটাকে বসাও, এই যে ভি নট at any point z in, তখন এই জেনারেল ইকুয়েশনে এই ইকুয়েশন গুলো বসালে পরে এই z in কে আমরা এইভাবে লিখতে পারি, এই z in z, এটাকে এইভাবে cos হাইপারবোলিক sin হাইপারবোলিক দিয়ে লেখা যায়, এবং এটাকে শেষ পর্যন্ত tan হাইপারবোলিক দিয়ে আমরা লিখতে পারি। এগুলো একটু ম্যাথমেটিক্স করে দেখবা, করলে হয়তো তুমি এটা বুঝবা যে কিভাবে আসতেছে। তাহলে ধরো যদি পরীক্ষায় আসেও, তাহলে হয়তো তোমাকে এই যে 15.19 এই ইকুয়েশন ডেরাইভ করতে বলা হবে, যে derive a general form of derive an expression for input impedance at any point of a transmission line, for in terms of output parameters, in terms of output parameters বললে এই একটা আউটপুট প্যারামিটারস এর টার্মে আমরা ভি নট এবং ভি নট প্লাস ভি নট মাইনাস কে প্রকাশ করছি, এবং শেষ পর্যন্ত ভিএস কে এবং আইএস কে, এবং শেষ পর্যন্ত এই যে জেড ইনপুট ইম্পিডেন্স এই যে 15.19 এর আকারে আমরা এটাকে ডেরাইভ করতে পারি, যেটার ইকুয়েশন সহজে দেখানো যে 3 লাইনে দেখালাম, কিন্তু আসলে এটা তুমি প্রায় 1 পাতা লাগবে এটা ডেরিভেশনটা করতে, কিন্তু এটা কঠিন কিছু না। এগুলো হলো তোমার কমপ্লেক্স টার্ম এবং হাইপারাবোলিক টার্মের কতগুলো ওই এক্সপ্রেশন, এগুলো তোমাদের জেনারেল ফর্মুলা ইউজ করলে তুমি এখানে আসতে পারবে। এখন এখানের মধ্যে এই ইকুয়েশনের মধ্যে তোমার এটা লস ঢুকানো আছে, গামার মধ্যে লস এবং ফেজ পার্ট দুটোই আছে। এখন এই লস পার্টটা আমরা বাদ দিতে চাই, বাদ দিলে একটু সিম্পলিফাই করে এই ইনপুট ইম্পিডেন্সের অবস্থাটা কিরকম সেটা আরেকটু ভিজুয়ালাইজ করার জন্য, আরেকটু ফিল করার জন্য, আরেকটু মানে ভালো বুঝার জন্য এই দিকে যাচ্ছি। তো এই দিকে যাওয়ার আরেকটা উদ্দেশ্য আছে, এটা একেবারে যে এমনি এমনি যাচ্ছি তা না। এই যে লসলেস ট্রান্সমিশন লাইন, আমি কিন্তু ওই
কি বলে এটাকে, ওই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স যখন ডেরাইভ করছি তখন কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছিল যে লসলেস ট্রান্সমিশন লাইনের ফিজিক্যাল মিনিং কি ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি। তোমাদের কারো কি কিছু মনে আছে? এই জিনিসগুলো অনেকদিন আগে পড়াইছি, অবশ্য মনে থাকার কথা না। লসলেস মানে হলো লসলেস কন্ডিশন আর হাই ফ্রিকোয়েন্সি কন্ডিশন একই কথা। এটা আমি তোমাদের প্রমাণ করে দেখাইছি। হাই ফ্রিকোয়েন্সি কন্ডিশন, আমরা আসলে ইন্টারেস্টেড হাই ফ্রিকোয়েন্সি কন্ডিশন বা মাইক্রোওয়েভ রিজিয়নে হাই ফ্রিকোয়েন্সি ইনভলভ, ফলে হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নটাই আমরা এখন আসলে ইন্টারেস্টেড, নট লোয়ার ফ্রিকোয়েন্সি। এই জন্য এই যে লসলেসে যাচ্ছি এখন, দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি হাই ফ্রিকোয়েন্সি কন্ডিশনটাই আসলে আমরা অ্যানালাইসিস করব। আর যেটা আমাদের এই মাইক্রোওয়েভ বা এই ইএমটি সার্কিটের বা এই কোর্সটার উদ্দেশ্য, যে মাইক্রোওয়েভ রিজিয়নে ট্রান্সমিশন লাইনগুলো কিরকম বিহেভ করে বা কিরকম তাদের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়। উপরের 15.19 এই ইকুয়েশনটা তোমার জেনারেল ইকুয়েশন, এটা লো ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সি সবখানে কাজ করবে। কিন্তু এখন আমরা যাচ্ছি শুধু একদম হাই ফ্রিকোয়েন্সিতে, দ্যাট মিনস তখন আমাদের করব কি লসলেস কন্ডিশনটা আমরা তখন এক্সপ্রেস করব। সেখানে আমি বলছি যে এই যে লসলেস মানে হলো আলফা অংশটা জিরো করে দিতে হবে। আলফা অংশ যেটা আর রেজিস্টিভ পার্ট এবং কন্ডাক্টিভ পার্ট জি, এই দুটো ইনভলভ। এই কন্ডাক্টিভ এবং রেজিস্টিভ পার্ট যেখানে হিট আকারে লস হয় সেটা বাদ দিয়ে দিতে হবে। তখন এই গামার ভিতরে যে অংশটা থাকবে, এই যে ই টু দি পাওয়ার গামা, এই যে গামা আছে এখানে ট্যান হাইপারবোলিক গামা, এই গামার ভিতরে যে বিটাটা থাকবে অনলি। গামা ইকুয়াল টু হচ্ছে আলফা প্লাস জে বিটা। আলফাকে জিরো করে দিলে থাকে শুধু জে বিটা। তো জে বিটা মানে হলো, এটা হলো জাস্ট জে বিটা হচ্ছে, এটা হলো তোমার ফেজ পার্ট, এবং এই ফেজ পার্ট ইমাজিনারি যেহেতু এটা সাইনোসোডিয়াল হয়ে গেল। সাইনোসোডিয়াল হয়ে যাওয়া মানে হলো এর কোনো লস নাই। কেন লস নাই? ইনফিনিটি টাইম পর্যন্ত সে +1 -1 পর্যন্ত ভ্যারি করবে। তো এটা একটা আইডিয়াল ওয়েভ হয়ে গেল আসলে, মানে এটা কোনো লস নাই, এই জন্য এটাকে লসলেস বলা হয়। বুঝতে পারছো কাহিনীটা? কারণ জে বিটা যখনই আমরা ঢুকবো, জে বিটার কিন্তু হয়ে যাচ্ছে তখন কিন্তু সাইন এবং কসাইন ইনভলভ হবে। সাইন এবং কসাইন ইনভলভ হওয়া মানেই হচ্ছে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু প্লাস অথবা মাইনাস। এইটা তোমার এই জেড মানে প্লেস 1 মিটার হোক 2 মিটার হোক, জেড ইকুয়াল টু ইনফিনিটি হোক, সব জায়গাতে একই রকম প্রপার্টি সাইন ওয়েভের প্রপার্টি। সাইন ওয়েভ যখন জেড ইকুয়াল টু 1 মিটার, তখনও তার তুমি +1 -1 মানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড মাইনাস মিনিমাম অ্যামপ্লিটিউড পাবে। যখন তোমার একেবারে ইনফিনিটি লাইনের কাছে, টার্মিনালের কাছে, তখনও কিন্তু +1 -1 এর মতো অ্যামপ্লিটিউড পাবে। আজব একটা ওয়েভ। তো এগুলো হচ্ছে আইডিয়াল ওয়েভ, এগুলোকে আমরা দিয়ে সিমুলেট করি অন্যান্য ওয়েভ গুলোকে, যেটা পরে এই সাইন এবং কোসাইন ওয়েভ গুলো আমরা কাজে লাগিয়েছিলাম। মনে আছে কিনা তোমাদের জানি না, তোমাদের সেই ফোরিয়ার ট্রান্সফর্ম, হ্যাঁ, ওইখানে গিয়ে এই এই ফোরিয়ার ট্রান্সফর্মের মধ্যে ওই এক একটা কম্পোনেন্ট, এক একটা কম্পোনেন্ট দিয়ে আমরা বিভিন্ন রকম ওয়েভ তৈরি করি। স্কোয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, পালস, এগুলো কিন্তু আসলে এডিশন অফ মেনি মেনি সাইন এন্ড কোসাইন ওয়েভের সমষ্টি। এই হলো অ্যাকচুয়ালি এই কমিউনিকেশন থিওরির মেইন বেসিস। একটা কতগুলো আইডিয়াল ওয়েভ দিয়ে রিয়েল ওয়েভ তৈরি করা, একটা পালস তৈরি করবো, এটা রিয়েল, কিন্তু এটাকে অ্যানালাইসিস করার জন্য কতগুলো আইডিয়াল ওয়েভ নিলাম সাইন এবং কোসাইন, যেগুলো পৃথিবীতে নাই, কিন্তু আসলে যদি থাকতো তাহলে এইরকম ভাবে 10টা 20টা 100টার অ্যামপ্লিটিউড এরকম ভাবে অ্যাড করে আমি একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ বানাইতে পারতাম, আমি একটা স্কোয়ার ওয়েভ বানাইতে পারতাম, আমি একটা এরকম ট্র্যাপজয়েডাল ওয়েভ বানাইতে পারতাম। এইরকম বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল ওয়েভ কিন্তু বানানো যায়। ফোরিয়ার ট্রান্সফর্ম সেটা আমরা পড়ছি। তো যাই হোক, এখন আমরা এটাকে সাইনোসোডিয়াল ধরে এই ধরো এই উপরে ট্রান্সমিশন লাইন ইকুয়েশনের যে ট্রান্সমিশন লাইন সরি কি বলে এটাকে, ইনপুট ইম্পিডেন্সের যে ইকুয়েশন, সেটাকে এখন আমরা সিম্পলিফাই করব। প্রথমে আমরা জেনারেল সলিউশনটাকে সিম্পলিফাই করলাম।
যে ভোল্টেজ ভিএস এবং আইএস, এই জেনারেল দুইটা সলিউশনের ভোল্টেজ এবং কারেন্ট সলিউশনটা সিম্পলিফাই হয়ে এইরকম ভাবে লিখলাম যে 15.20 15.21 এইভাবে লেখা যায় যখন আমাদের লসলেস ট্রান্সমিশন লাইন হয়। দ্যাট মিনস এটা কিন্তু ইন আদার ওয়ার্ডস এই ইকুয়েশনগুলো অ্যাকচুয়ালি আসলে হাই ফ্রিকোয়েন্সিতে গিয়ে কিন্তু ভোল্টেজ এবং কারেন্ট এইরকমই ডিকটেট করে, এইরকম ভাবেই প্রপার্টি প্রকাশ করে, এই জন্য এইভাবে আসছি। আচ্ছা, তাই কমপ্লেক্স অ্যানালাইসিস করলাম, অনেক লম্বা আলফা টালফা দিয়ে একেবারে সেই কমপ্লেক্স অ্যানালাইসিস করে কোনো লাভ নাই, কারণ হাই ফ্রিকোয়েন্সি দিয়ে ওই টার্মটা জিরো হয়ে যায়, একেবারে নেগলিজিবল। ফলে ওটা বাদ দিয়ে এখন আমরা এই দুইটা ইকুয়েশন ইউজ করব এবং ওখান থেকে দেখো, ওখান থেকে আমরা এই যে জেড নট জেড ইন at any arbitrary point z এটাকে দুইটাকে ভাগ করলেই আমরা এটাকে ইনপুট ইম্পিডেন্স পাবো, এবং তখন এটা কিন্তু তোমার কস হাই প্যারাবোলিক বা সাইন হাই প্যারাবোলিক না থেকে, ট্যান হাই প্যারাবোলিক না থেকে এটা হয়ে যাচ্ছে শুধু সিম্পলি ট্যান হাই প্যারাবোলিক, তার মানে কস সাইনে চলে আসলো। ট্যান হাই প্যারাবোলিক দিয়ে প্রকাশ করা যায়, সেটা হলো এই যে 15.23। তো এখন যদি তোমাকে বলে যে ট্রান্সমিশন লাইন, লসলেস ট্রান্সমিশন লাইনের derive an expression for the input impedance of a transmission line of a lossless transmission line অথবা জেনারেল ট্রান্সমিশন লাইন, জেনারেল বললে তোমার ওই উপরের ইকুয়েশনটা ডিরাইভ করতে হবে 15.50, এই যে 15.19, সরি 15.19, এইটুকু আনসার। আবার যদি লসলেস ট্রান্সমিশন লাইন পর্যন্ত আসতে হয় তখন কিন্তু তোমাকে এইটাকে এই যে 23 পর্যন্ত আসতে হবে, 23 পর্যন্ত আসতে হবে। তাহলে 23 ডেরাইভ করার পরে এখন আমরা খেয়াল করো, এটাকে আমরা এবার ধরো যদি আমরা এই যে 23 তে ইনপুট ইম্পিডেন্স যেটা, এটাকে আমরা বললাম ফর এক্সাম্পল একটা জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য যে আসলে এটা কি বের হলো। এই ইকুয়েশনের মধ্যে যদি তুমি এবার দেখো জেড ইকুয়াল টু এল বসাও, যে এই ইনপুট ইম্পিডেন্সটা সেকেন্ড ট্রান্সমিশন লাইনের আউটার এন্ডে যদি হয়, মানে ইউজার এন্ডে যদি হয় জেড ইকুয়াল টু এল এ, তখন তুমি এই ইকুয়েশনে জেড ইকুয়াল টু এল বসাও, দেখবা জেড ইন ইকুয়াল টু আসে জেড এল, দ্যাট মিনস লোড ইম্পিডেন্স। এটা তাহলে এখন বোঝা গেল যে এটা লোড ইম্পিডেন্স হয়। তো এইরকম ভাবে আউটপুট টার্মিনালটা গেল, এটা 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 বুঝতে পারলাম যে যদি আমরা এল জেড কোঅর্ডিনেট জেড ইকুয়াল টু এল যদি ধরি, ডিস্টেন্স এল, তাহলে জেড এল হয়, এটা স্পষ্ট বুঝা গেল। কিন্তু যদি আমরা এটাকে জেড ইকুয়াল টু 0 করি তখন কিন্তু ইকুয়েশনটা দাঁড়ায় এইরকম, এই যে জেড ইকুয়াল টু 0 এর জন্য ইকুয়েশনটা আসলো এইরকম, এই যে 15.25, এই একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন দিয়ে প্রকাশ করা যায়। এই ইকুয়েশনের যদি একটু আমরা অ্যানালাইসিস করি তাহলে বলা যায়, সরি, যে জেড ইন এট জেড ইকুয়াল টু 0 এটা কয়েকটা জিনিসের সঙ্গে, দুটো জিনিসের সঙ্গে এটা রিলেটেড। একটা হলো জেড এল, 2 নম্বর হচ্ছে এল, ডিস্টেন্স এল, আর একটা লোড ইম্পিডেন্স জেড এল। এই যে লোড ইম্পিডেন্স জেড এল এবং এই যে বিটা এল, ট্যান বিটা এল, তাই এই এলটা হচ্ছে তোমার লেংথ। এই এল এর সঙ্গে এবং জেড এল এর সঙ্গে কিন্তু এই ইনপুট ইম্পিডেন্স তোমার দুইটা প্যারামিটার, এই দুটোর উপর ডিপেন্ড করে জেড ইন নট এর ভ্যালু চেঞ্জ হয়। আরেকটু ডিটেলস যদি দেখো, এই দুটোর ভ্যারিয়েশনটা এখন দেখবো এই কিভাবে চেঞ্জ হয়, এই ভ্যারিয়েশন দুটো দেখবো একটা একটা করে দেখি। আচ্ছা, লোডের সঙ্গে কিভাবে ভ্যারি করে, লোডের সঙ্গে জেড ইন নট কিভাবে ভ্যারি করে দেখি। লোডের সঙ্গে ধরো লোড হলো জেড এল, জেড এলটা তোমার 3টা সিচুয়েশন হতে পারে, এবং সেটা আমার উপরের ছবিতে আবার যাই, আবার একটু ব্যাক করি এই উপরের ছবিতে, এই যে জেড এলটা আছে, জেড এল লোডটা,
এই জেড এর উপরে ডিপেন্ড করে কিন্তু এইখানকার ইম্পিডেন্স, এইখানে ইনপুটের ইম্পিডেন্স ভ্যারি করবে। দেখো কায়দাটা কোথায় রইলো, কোথায় সে, আর এফেক্ট করছে কোথায়। এফেক্ট করছে কিন্তু এই যে এইখানে, কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে জেড এল। কি কি চেঞ্জ হতে পারে? ধরো এই জেড এলটা তুমি দিলাই না, এই মাথাটা ওপেন, এখানে ওপেন আছে, টার্মিনাল কোনো টার্মিনেশন দিলা না, এটা ওপেন আছে, তাহলে এটাকে আমরা বলবো ওপেন সার্কিট কন্ডিশন বলতে পারি। আবার ধরো সরি, আবার ধরো লোড ইম্পিডেন্স দিলাই না, একটা শর্ট তার দিয়ে শর্ট করে দিলা, তার দিয়ে এই ট্রান্সমিশন লাইনের এই মাথা আর এই মাথা তুমি শর্ট করে দিলা, একটা তার দিয়ে জোড়া লাগাই দিলা, হ্যাঁ, একটা কন্টিনিউয়াস পাথ বানাই দিলা, শর্ট সার্কিট, তখন এটাকে বলবো শর্ট সার্কিট কন্ডিশন। তাহলে এইটাও হতে পারে যে আমরা একটা হলো ওপেন থাকতে পারে, আবার হলো শর্ট থাকতে পারে। আবার 3 নম্বর হতে পারে, এটা তুমি একটা লোড দিলা, জেড এল একটা দিলা, এখন তার ভ্যালু সেটা কি এই জেড নট এর সমান হবে নাকি অন্য কিছু সমান হবে, কম বেশি যদি হয় তাহলে কি হবে, এই 3টা সিচুয়েশনে এখন দেখবো। তোমরা কি আমার লেকচার ফলো করতে পারতেছো, বুঝতে পারতেছো? আমি তো এটা কিন্তু ক্লাসেও এই অংশটুকু বলে গেছিলাম, লেকচার দিয়ে গেছিলাম। শুনতে পাচ্ছ? রাজশ্রী রেসপন্স করতো। জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। তানজির, জি স্যার তানজিদ না, তোমরা তো জি এটা, স্যার। আমি এটা ক্লাসেও বলে গেছিলাম, এখনো আবার একইভাবে রিপিট করছি। কোনো কোশ্চেন থাকলে বলো, যে আসলে এই মাইক্রোওয়েভ সার্কিটটা যে এইরকম ভাবে একটা বিদ্যুতের জিনিস, এখান থেকে বোঝা যায় যে এটা চেঞ্জ করছে আউটপুটে কিন্তু এফেক্ট হচ্ছে ইনপুটে। এইগুলোকে আমরা এখন একটা একটা করে দেখি। কোথায় গেল এইটা, এটা বলে ফেলছি, এখন এটাও বলে ফেলছি। এটার এই যে এইটা, হ্যাঁ, ভ্যারিয়েশন উইথ জেড এল, এই জেড এল এর 3টা সিচুয়েশন, এই যেটা এতক্ষণ আমি বললাম বক বক করলাম, এইটা এখানে দেখানো আছে, ছবিতে দেখানো আছে। এইবার দেখো এই 3টা সিচুয়েশন এখানে দেখানো আছে। আচ্ছা, 3টা সিচুয়েশন আমি দেখালাম। দেখো এইটা ওপেন, এই যে আউটপুট টার্মিনালটা ওপেন, তাহলে ইনপুটে আমার কি হবে, যে ইনপুট ইম্পিডেন্সটার কি অবস্থা সেটা দেখবো। বদলাচ্ছে আউটপুটে, কিন্তু দেখতেছি ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু ভ্যারিয়েশন কিভাবে চেঞ্জ হয়। ধরো এইটাতে দেখো জেড ইকুয়াল টু কিছুই নাই, খোলা, খোলা মানে হলো এখানে কারেন্ট ফ্লো তো হতে পারছে না, তার মানে এত বড় একটা ইম্পিডেন্স দিছি যে ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে ইনফিনিটি। মানে থিওরিটিক্যালি এটাকে বুঝাবো কিভাবে, এটা তো খোলা, যে এটাকে বুঝাবো কিভাবে, বুঝালাম জেড ইকুয়াল টু ইনফিনিটি দিয়ে রাখছি। আবার আরেকটা দিলাম শর্ট করে দিচ্ছি, এটা তার দিয়ে, তার মানে জেড এর ভ্যালু তখন 0 করে রাখছি। শর্ট মানে একটা একটা ছোট্ট একটা তার, এর মধ্যে কোনো ইম্পিডেন্স নাই, এটা এফেক্ট মানে থিওরিটিক্যালি ধরলাম এর ইম্পিডেন্স 0, এটা শর্ট করা হয়ে গেল। 3 নম্বর এই দেখে জেড ইকুয়াল টু 0 দিলাম, জেড এল ইকুয়াল টু জেড নট। এখন এটা জেড এল দিলাম ঠিকই, এখানে এখানে জেড এল দিলাম, এখন এর ভ্যালু যদি জেড নট এর সমান হয়, জেড নট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, এই যে মাঝখানে যে ট্রান্সমিশন লাইন আছে, এই ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স তার সমান হলে কি হবে, যদি তার সমান না হয় তাহলে কি হবে, এই সমস্ত আলোচনা একটু একটু করে আগানো লাগবে। 3টা সিচুয়েশন দেখো এখানে, এখানে বলা আছে থিওরিটিক্যালি, এই যে এখানে টু এক্সপ্লেন ইকুয়েশন 25 উই নাও কনসিডার 3 স্পেশাল কেসেস where ZL may have 3 different values, ZL equal to 0, ZL equal to infinity, ZL equal to Z naught, মানে একেবারে পারফেক্টলি ম্যাচিং করে দিলাম, ZL Z naught করা মানে ম্যাচিং। তাহলে এই কন্ডিশন গুলিকে আবার দেখো কি কি নাম দিছে, এদেরকে থিওরিটিক্যালি বলা হয়, ল্যাঙ্গুয়েজে ম্যাথমেটিক্যালি তো এইভাবে বললাম, ল্যাঙ্গুয়েজে বলা হয় শর্ট সার্কিট কন্ডিশন, ওপেন সার্কিট কন্ডিশন এবং ম্যাচড কন্ডিশন বা ইম্পিডেন্স ম্যাচড কন্ডিশন, যেভাবে বলো। আর ম্যাথমেটিক্যালি তো এইভাবে লেখা আছে, এই জিনিসগুলো এখন দেখানো হলো। পরে দেখো ইকুয়েশন কি চেঞ্জ হয়, এখন দেখো, এখন ধরি আমরা, যদি আমরা এই 26 27 দ্যাট মিনস জেড ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু ইনফিনিটি যদি বসাইয়া এইগুলোর মধ্যে আমরা দেখি, তাহলে দেখা যায় এই যে জেড ইকুয়াল টু ইনফিনিটি বসাইছি আর জেড ইকুয়াল টু 0 বসাইছি। জেড ইকুয়াল টু ইনফিনিটি মানে যখন খোলা থাকে, ওপেন থাকে, তখন এই যে দেখে তার ফাইনালি জেড ইন, জেড জেড মানে হচ্ছে একটা ইম্পিডেন্স, কিন্তু আসলে ইন মানে ইনপুট ইম্পিডেন্স, ওসি মানে ওপেন সার্কিট, আর 0 মানে হলো ইনপুট টার্মিনালের। তাহলে এই যে ইম্পিডেন্সটা,
এই ইম্পিডেন্সের ভ্যালু আসলো এইটা ডান দিকে যে লিখলাম জে জেড নট কট ব্র্যাকেটে বিটা এল। হ্যাঁ, তাহলে এর ডিমেনশন কি হবে বলো তো? কেউ বলতে পারছো? একজনে বলো না ডিমেনশন কি হবে, এর ইউনিট কি হবে? হ্যাঁ, রাজশ্রী, তানিম, শুনতে পাচ্ছ আমাকে? তানিম বলো, স্যার এর ওহম। এর এর ইউনিট কি হবে বলো? স্যার ওহম। হ্যাঁ, ওহম। গুড। হ্যাঁ, যেহেতু ইম্পিডেন্স, আরে ইম্পিডেন্স বলাই আছে, ইম্পিডেন্সের ইম্পিডেন্সের ইউনিট হবে ওহম। ঠিক একই ভাবে যখন এই যে শর্ট সার্কিট বলছি আমরা, শর্ট সার্কিটেও আসছে যে বিটা নট ট্যান ব্র্যাকেটে বিটা এল, এটাও একটা ইম্পিডেন্স। এর ভ্যালু কি হবে? এর ইউনিট কি হবে? ওহম হবে না? ওহম হবে তো? রাজশ্রী আছে নাকি আমার সাথে? জি স্যার। আর আর এই ইম্পিডেন্স যেটাই হোক, তোমার এই রিয়াক্টিভ হোক আর ইয়েই হোক, ইম্পিডেন্স তো নাকি? আচ্ছা, ইম্পিডেন্স ওহমই হবে। কথা হলো এখন তুমি যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা তুমি আগেই বলে ফেলাইছো, ভেরি স্মার্ট। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি রিয়াক্টিভ ইম্পিডেন্স। হ্যাঁ ঠিক আছে, একটা হলো মাইনাস, একটা হলো প্লাস। এই যে রিয়াক্টিভ ইম্পিডেন্সটা আছে, এই রিয়াক্টিভ মিনিংটা কি তুমি বুঝতে পারছো? রিয়াক্টিভ অর্থটা কি দাঁড়ালো? রিয়াক্টিভ মানে হচ্ছে যেটা পজিটিভ সেটা হলো ইন্ডাকটিভ ইম্পিডেন্স, আর যেটা নেগেটিভ সেটা হলো ক্যাপাসিটিভ ইম্পিডেন্স। কথা বোঝা গেল? বুঝাচ্ছে? তাহলে দেখো, তাহলে তাহলে তুমি যখন এই যে একটা সার্কিটে এখানে এই যে মাইক্রোওয়েভ সার্কিটে যখন এটাকে এখানে কিছুই দিবা না, তখন এখানে যে ইম্পিডেন্সটা পাবে একটা ক্যাপাসিটরের এফেক্ট পাবে। বুঝা গেল এবার? চালাকিটা বুঝতে পারছো না এখনো ধরতে পারো নাই? আরে এখানে ওপেন করলাম কিন্তু একটা ট্রান্সমিশন লাইনটাকে আমি ক্যাপাসিটর হিসেবে ইউজ করব, এই হলো চালাকি। এই ইনপুট ইম্পিডেন্স তখন দেখাবে একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর। তাহলে এখন তুমি ক্যাপাসিটর মানে এটা প্যারালালি লাগাও বা সিরিজে লাগাও, তোমার ওই ক্যাপাসিটর সার্কিটে যেভাবে লাগানো হয়, এই দেখো মাইক্রোওয়েভ সার্কিটে ক্যাপাসিটর কিভাবে কাজ করে। এটা এই 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 টুকরাটা আমরা ক্যাপাসিটর হিসেবে ইউজ করতে পারবো। আবার এই যে এই টুকরাটা ইন্ডাক্টর হিসেবে ইউজ করতে পারবো। তুমি মনে করবে এটা সোজাসুজি লাগালে তো পুড়ে যাবে, না, এটা একটা ইম্পিডেন্স দেখাবে। বুঝা গেল মাইক্রোওয়েভ সার্কিটের কারসাজি? কারণ হ্যাঁ, দেখা যাচ্ছে একটা শুধু একটা ট্রান্সমিশন লাইন, আসলে ট্রান্সমিশন লাইন না, এটা একটা ইন্ডাক্টর হিসেবে কাজ করবে। এই ইন্ডাক্টর দিয়ে তুমি একটা রেজোনেন্ট সার্কিট বানাইবা, তুমি লাগাও এটাকে, তুমি এই 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 টুকরাটা লাগাইলে তুমি একটা মানে ওই ভ্যালুর যত ইম্পিডেন্স হবে তুমি এরকম একটা টুকরা পাইবা। ফলে তোমাদের জন্য একটা মানে প্রিকশন বলো, আর তোমাদের জন্য একটা সাবধান বাণী, সাবধানতা, বা একটা কি বলবো, একটা কেয়ারফুল, বি কেয়ারফুল ফর হোয়েন ইউ হ্যান্ডেল মাইক্রোওয়েভ সার্কিট। যখন তুমি মাইক্রোওয়েভ সার্কিটের ঢাকনা ঢুকনা খুলবা, মেটালিক ঢাকনা খুলবা, খোলার পরে দেখবা এরকম টুকরা টাকরা তারের টুকরা টুকরা আছে, ওগুলাকে কিন্তু কখনো ছিঁড়ে ফেলে দিও না, তাহলে তোমার মাইক্রোওয়েভ সার্কিট আর কাজ করবে না। ওগুলো কিন্তু সার্কিটে হিসাব করে ক্যাপাসিটর ইন্ডাক্টর হিসাব করে লাগানো আছে। বুঝতে পারছো? ওখানে দেখবা নাড়ি ভুড়ি অনেক তারের টুকরা টাকরা, ওগুলো কিন্তু ছিঁড়বা না। ওগুলো কিন্তু তারের টুকরা টাকরা হিসাব করে ক্যাপাসিটর ইন্ডাক্টর হিসাব করে ওই জায়গাতে এইটুকু ক্যাপাসিটেন্স দরকার, এইটুকু ইন্ডাক্টেন্স দরকার, ওই হিসাবে কিন্তু এই তারটা লাগানো আছে। এটা কোনো আননেসেসারি না। বুঝা গেল মাইক্রোওয়েভ সার্কিটের কাহিনী? এইবার আসো, যদি তোমার এই Z0 ইন যখন এল এর সঙ্গে ভ্যারি করবে, এল মানে লেংথ, তখন তার কিরকম বিহেভিয়ার হয় সেটা, এবং তখন কি বিহেভিয়ার হয় এটা ধরো এই যে দুটো ইকুয়েশন আমরা পেয়েছি, একটা শর্ট সার্কিট বা ওপেন সার্কিট। ওপেন সার্কিটের এই যে ওপেন সার্কিট, এই ওপেন সার্কিটে জেড ইকুয়াল টু এল, এই যে এলটা এখানে আসছে বিটা এল, এই এল যদি আমি কম বেশি করি তখন এই ওপেন ওসি কিরকম ভাবে ভ্যারি করে,
বা এসসি কিরকম ভাবে ভ্যারি করে 29 এবং 30 এই দুটো ইকুয়েশনের বিহেভিয়ার এই আমি দেখো এবার আমি এগুলাকে এই ম্যাথমেটিক্যালি দেখালাম এজ ওয়েল এজ টেবিলও দেখাইছি। টেবিলের থেকে সবচেয়ে ভালো হলো ছবি দিয়ে বোঝানো, এই ছবি দিয়ে বুঝালাম তোমাদের। ম্যাথমেটিক্স ইকুয়েশন দিয়ে বোঝানো যত সহজ, ছবি দিয়ে বোঝানোর খুব ইজি। দেখো ইম্পিডেন্সটা এদিকে লিখছি কি, এদিকে কি লিখছি, শর্ট সার্কিট ইম্পিডেন্স জেড নট ইন এসসি। মাঝখানের লাইনটা এই যে গ্রিন লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা, গ্রিন লাইনটা হচ্ছে গ্রাউন্ড লেভেল নাকি তানিম, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। তুমি আমার সঙ্গে নাই স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার, আছি তো। গ্রাউন্ড লেভেলের দেখো, গ্রাউন্ড লেভেলের উপরের অংশটা হচ্ছে পজিটিভ, নিচের অংশটা হচ্ছে নেগেটিভ। তাহলে একটু আগে যে আমি বললাম যে তারের টুকরা, তোমরা দেখবা মাইক্রোওয়েভ সার্কিটের টুকরা আছে, কেউ কোনোটা 1 মিলিমিটার, কোনোটা 3 মিলিমিটার, কোনোটা 10 মিলিমিটার। এই দেখো কি কাণ্ড হচ্ছে, দেখো যদি তুমি এই যে 90 ডিগ্রি পর্যন্ত, 90 ডিগ্রি আগ পর্যন্ত একটা ট্রান্সমিশন লাইন কিন্তু সে ইন্ডাক্টর হিসেবে কাজ করে। এই দেখো তারপর ইন্ডাক্টর এই রিঅ্যাকট্যান্স কিন্তু পজিটিভ। আবার 90 ডিগ্রি মানে বিটা ইকুয়াল টু এল, বিটা এল, এই যে বিটা এল এখানে আছে, বিটা এল একসঙ্গে করছি। এল মানে হচ্ছে শুধু বিটাটা যেহেতু কনস্ট্যান্ট, প্রপাগেশন কনস্ট্যান্ট, এই তো চেঞ্জ হয় না, এল বাড়তেছে। এল বাড়লে বিটা এল কে আমি শুধু ইয়ে থেকে ওই কি বলে এটাকে রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করছি, আর কিছু না। রেডিয়ান থেকে এনে ডিগ্রিতে প্রকাশ করলাম। 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মধ্যে খেয়াল করে দেখো ইম্পিডেন্সটা কিন্তু নেগেটিভ। দ্যাট মিনস তখন এই থেকে এইখান থেকে এই পর্যন্ত এল যদি তুমি চুজ করো তাহলে সে ইন্ডাকটিভ বা সরি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দেখাবে এবং ভ্যালুটা ওইভাবে হিসাব করবা, এক্সসি সমান রিঅ্যাকট্যান্স কত আসবে, কিন্তু ওই ইম্পিডেন্সটা হলো এক্সসি, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। আবার 180 থেকে 270 পর্যন্ত ইন্ডাকটিভ। এইভাবে এল যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, এল যখন লেন্থ বাড়তে শুরু করে, একই সেকশন, একটা ট্রান্সমিশন লাইনের সেকশন কখনো সে ক্যাপাসিটিভ হিসাবে ব্যবহৃত হতে পারে, এখানে কখনো ক্যাপাসিটিভ, কখনো ইন্ডাকটিভ, কখনো ইন্ডাকটিভ, কখনো ক্যাপাসিটিভ, এইভাবে তুমি ব্যবহার করতে পারো। ঠিক একই রকম এটা এসসি শর্ট সার্কিট দেখালাম, ওপেন সার্কিটও একই রকম। এই যে ওপেন সার্কিটে ঠিক তার উল্টা, এই যে কখনো ক্যাপাসিটিভ, কখনো ইন্ডাকটিভ, কখনো ক্যাপাসিটিভ, কখনো ইন্ডাকটিভ, এইভাবে। তার মানে এই যে তারের টুকরাগুলো, এই যে তারের টুকরাগুলো নিচ্ছে আমরা, এটার লেংথ হিসাব করবা তুমি, করে প্রপাগেশন কনস্ট্যান্ট তুমি জানবা। প্রপাগেশন কনস্ট্যান্টের মধ্যে শুধু থাকবে তোমার মানে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং ফ্রি স্পেস ওয়েভ নাম্বার কে নট, মানে ল্যামডা, কোন ফ্রিকোয়েন্সিতে তুমি সিগন্যালটা পাঠাচ্ছ, এবং তার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা যদি জানো তুমি বিটা বের করতে পারবা। তাহলে আর আননোন থাকলে শুধু এল, এই এল তুমি কতটুকু নিবা, 1 মিটার, 2 মিটার, অথবা 1 সেন্টিমিটার, 1 মিলিমিটার, 1 মাইক্রোমিটার, 2 মাইক্রো, মাইক্রো তো কাটা মুশকিল হয়ে যাবে, সেন্টিমিটার বা মিলিমিটার এগুলো সম্ভব। তো এইটুকু করে তুমি কেটে যদি নাও তাহলে তোমার বিটা এল হিসাব করবা, 90 ডিগ্রি পড়লো না 180 ডিগ্রির ভিতরে পড়লো, কোনখানে রাখবা, ওই অনুযায়ী একটা সেকশন যদি তুমি নাও, তাহলে ওইটুকু হয় ক্যাপাসিটিভ হিসাবে, ক্যাপাসিটর হিসাবে ইউজ করা যাবে, অথবা ইন্ডাক্টর হিসাবে ইউজ করা যাবে। এই হলো ট্রান্সমিশন লাইনের একটা থিওরির একটা সহজ উপায়, এটাকে ব্যবহার করার একটা সহজ উপায়, একটা সিম্পল ওয়ে অফ ইউজিং ট্রান্সমিশন লাইন অ্যাজ সার্কিট এলিমেন্ট। এই যে এটা আমি এই যে বুঝিয়ে গেছি এবং এগুলো টেবিল আকারে প্রকাশ করছি, ছবি দিয়েও বুঝিয়ে গেছি। তারপরে অ্যাপ্লিকেশনস 1, আচ্ছা ডেরিভেশন অফ এইটা আজকে, এখন এইটা ডিটারমিনেশন অফ জেড, এটা কি আমি পড়াইছিলাম তোমাদের, এল ইকুয়াল টু ল্যামডা বাই 4? আচ্ছা পড়াই নাই মনে হয়। তানিম এই পর্যন্ত আসছিলাম তখন আসি নাই স্যার এটা হয় নাই স্যার। আচ্ছা তাহলে দেখো এটা পড়াইতে পারি, রাখতে চাইলে রাখতেও পারি, কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স আসছে, বুঝতে হয় অ্যাটেন্ডেন্স একটু আমি বাদ দিয়ে চলে আসলাম। এখানে পার্টিসিপেট করে থাকে 45 আছে দেখা যাচ্ছে। এই কার মাইক্রোফোন অ্যাক্সেস করতেছে, কোথায় গন্ডগোল? মাইক্রোফোন
কার মাইক্রোফোন এটা ঢিলা মনে হচ্ছে নাকি জানি না, আমারটাই গন্ডগোল করে নাকি বুঝতে পারছি না। আচ্ছা, পার্টিসিপেন্ট আসছে 45, ভালোই তো, খারাপ না তো। তা এর আগে ছিল 37, এবার 10 জন বাড়ছে। 10 জন না, প্রায় কত, 3 জন, 8 জন বাড়ছে। আচ্ছা ঠিক আছে। তা এখন আজকে কি আরো পড়াবো নাকি এটা কি করবো? আচ্ছা, আমি যদি আপলোড করতে চাই আমার এই যে পিডিএফ, তোমাদের কাছে বোধহয় এই শীটটা আছে তাই না? আচ্ছা, তাহলে এটা তো তোমরা আপলোড না করলেও চলবে। যদি আমি করতে চাইতাম কিভাবে করতাম, টেকনিকটা বলো তো, আমি তো জানি না এই জিনিসগুলো। কোথায় যেতাম? ক্লাসরুমে? ক্লাসরুমে গিয়ে করা যায় না? জি স্যার, গুগল ক্লাসরুমে। আচ্ছা, গুগল ক্লাসরুমে করা যায়, ঠিক আছে। ওটা তো আমি জানি না, নাকি তোমাদের ওই ইয়েকে মেল করে দিব, ক্লাস রিপ্রেজেন্টেটিভ মেল করে দিব, সে স্যার সবাইকে। স্যার গুগল ক্লাসরুমে দিলেই বেটার হয়। আচ্ছা ঠিক আছে, ওখানে এটা আপলোড করার জায়গা আছে তো, না পারবো তো? হ্যাঁ স্যার, আছে স্যার। আচ্ছা, তাহলে এইটা আর দিলাম না, এটা তোমাদের কাছে আছে মনে হয় নাকি তানিম? এই লেকচারটা আছে না? তাইলে তাইলে আর দরকার নাই, পরেরটা থেকে দেবো, পরেরটা থেকে দেবো। আচ্ছা ঠিক আছে, জেনে নিলাম আজকে। এখন ধরো, ঠিক আছে, এখন তোমাদের যেটা বললাম যে এই টপিকটা নতুন টপিক, আমি কি এটা রিপিট করব নাকি এটা আজকে থাকবে? কোথায় আমি আসলাম, আমারটা কই? এটা নাকি? হ্যাঁ, এইটা এইটা এটা। আচ্ছা, এটাকে আজকে আমি তোমাদের পার্টিসিপেন্ট, তাহলে বলা যেতে পারে আজকে অল্প একটু পড়াইছি। পুরনো পড়াটাই পড়াইলাম, জেড ইনপুট ইম্পিডেন্স বের করা, জেনারেল একটা ইকুয়েশন। এটা দুই রকম ভাবে প্রকাশ করতে পারি, একটা হলো জেনারেল একটা ইকুয়েশন, আর একটা হচ্ছে লসলেস এর বেলায়। হ্যালো, বলো কি বলছো, বোঝা যাচ্ছে না। আচ্ছা, জেড ইন আমরা দুই রকম ভাবে প্রকাশ করছি বললাম তো। তো এই এটাকে হ্যাঁ, এটাকে জেনারেল একটা ইকুয়েশন, সেটা হলো tan হাইপারবোলিক। আর যদি ওটাকে যদি তুমি হাই ফ্রিকোয়েন্সি বা লসলেস কেসে প্রকাশ করো, তাহলে এই ইনপুট ইম্পিডেন্সটা হয়ে যাবে tan হাইপারবোলিক ট্রিগোনোমেট্রিক ফাংশন। এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, নট হাইপারবোলিক। আর প্রথমটা হলো হাইপারবোলিক, লসলেসটা হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন tan। আর লস মানে জেনারেলটা হলো tan হাইপারবোলিক। এনিওয়ে, তো এটা করার পরে এখন এই ইনপুট ইম্পিডেন্সটা আমরা দুই জায়গায় বের করি, একটা হলো আউটপুটে জেড ইকুয়াল টু এল এ, এবং ইনপুটে জেড ইকুয়াল টু স্ট্রেট ফরওয়ার্ড। এটাকে যদি তুমি করে ফেলো, তাহলে আউটপুট ইম্পিডেন্স মানে লোড ইম্পিডেন্স আর ইনপুট ইম্পিডেন্স ম্যাচ হয়, বা এটা পাওয়া যায়, এটা বোঝা যাচ্ছে। কিন্তু ইনপুট ইম্পিডেন্সের জ্বালায় অনেক ভেজাল আছে ইনপুট ইম্পিডেন্স, এবং এটা এই ইনপুট ইম্পিডেন্সটা দুইটা প্যারামিটারের উপরে বেশি ডিপেন্ড করে। একটা হচ্ছে আউটপুটের লোড এবং ট্রান্সমিশন লাইনের লেন্থ এল। এই দুইটা ভ্যারি করে দেখালাম, যে এই দুইটা ভ্যারি করে কখনো কখনো সে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স দেখায়, কখনো কখনো ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স দেখায়, এগুলো দেখানো হলো। এখন একটা ডিভাইস আমরা এখনো দেখবো এখানে, এটা তার একটা অ্যাপ্লিকেশন, এটা ডিভাইস। এটা যদি তোমরা করো তাহলে দেখবা, এটা আরেকদিন আমি পড়াবো, আজকে ধরে শেষ করতে পারবো না। এটাকে বলবো, এই যে বলা হয় ইম্পিডেন্স ম্যাচিং ট্রান্সফরমার, এই যে নিচে লেখা আছে, বোল্ড করে লিখে দিছি। অথবা অন্যভাবে বললে এটাকে বলা হয়, এই যে আমি লিখে দিছি, এল ইকুয়াল টু ল্যামডা বাই 4। ল্যামডা বাই 4 এটাকে ল্যাঙ্গুয়েজে তুমি কোয়ার্টার ওয়েভও বলতে পারো, কোয়ার্টার ওয়েভ। তাহলে যদি ট্রান্সমিশন লাইনের লেংথ যদি কোয়ার্টার ওয়েভ হয়, কোয়ার্টার ওয়েভ ট্রান্সমিশন লাইন যদি হয়, তাহলে তাকে একটা ডিভাইস হিসাবে ব্যবহার করা যায়। এটা সুন্দর একটা অ্যাপ্লিকেশন নিচে আছে, প্রায় আধা ঘন্টা লেগে যাবে, আজকে থাক, 40 হয়ে গেছে। তোমাদের ছেলেরা যদি আরো ইন্টারেস্টেড হয় তাহলে আস্তে আস্তে তাদেরকে আরো ডাকো, আমরা আরো ক্লাসে সবাই মিলে ক্লাস করি। আর তো এখন মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যখন চাচ্ছে, তখন তোমরাও একটু একটু ইনিশিয়েটিভ নাও, একটু আগায় আসো, তাহলে তো সবকিছু বিশ্ববিদ্যালয় করে দিবে, তারপরে তোমরা ক্লাস করবা, এরকম যদি হয় তো মুশকিল। তো আমি চাই তোমরা আরো বেশি ক্লাসে আসো। এভাবে আমি আপলোড করে দিচ্ছি ঠিকই, লেকচার দেবো হয়তো নেক্সট ক্লাস থেকে নতুন নতুন লেকচার, কিন্তু তোমরা একটু ইন্টারঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করো, তোমরা কিছু একটু জিজ্ঞেস টিজ্ঞেস করো, আমি যে জিজ্ঞেস করি সেগুলো রেসপন্স করো, এগুলো বুঝতেছো কিনা,
বা আমি যে এই যে দেখাই দিচ্ছি দেখতেছো আসলে দেখতেছো কিনা, ক্লাসে তুমি হয়তো জয়েন করে হয়তো চলেই গেলা, নাকি ঘুমিয়ে আসছো আমি তো জানি না। কারণ এটা মাঝে মাঝে তোমাদের প্রশ্ন পেলে হয়তো মনে হবে যে না তারা ঠিকই শুনতেছে। তো যাই হোক, এই যে ইম্পিডেন্স ম্যাচিং ট্রান্সফরমার, এইটার উদ্দেশ্য হচ্ছে যদি তুমি কোনো একটা আননোন ট্রান্সমিশন লাইন পাও, তো সেটাকে এই এই আননোন ইম্পিডেন্স, সরি, আননোন ইম্পিডেন্স, লোড ইম্পিডেন্স প্লাস আননোন একটা ট্রান্সমিশন লাইন, এটাকে কিভাবে ম্যাচিং করাবো? এই ম্যাচিং করানোর জন্য নোন একটা ট্রান্সমিশন লাইন সেকশন নিতে হয়, নোন, যার ইম্পিডেন্স তুমি জানো। এইগুলো জেনে তখন তুমি আউটপুট এবং ইম্পিডেন্সে ম্যাচিং করানোর যে কায়দা, এই যে লেখা আছে ইম্পিডেন্স ম্যাচিং ডিভাইস বা ইম্পিডেন্স কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারও বলে। ট্রান্সফরমার দেখবা ইম্পিডেন্স ট্রান্সফার করে, তোমরা পড়ে দেখো, ইম্পিডেন্স দিয়ে সেকেন্ডারি ইম্পিডেন্স প্রাইমারিতে রিফ্লেক্ট করে ট্রান্সফরমার। কিন্তু এইরকম ভাবে তুমি ট্রান্সমিশন লাইনের মধ্যে এরকম একটা প্রপার্টি পাওয়া যায় যদি সেই ট্রান্সমিশন লাইনের লেংথ হয় λ/4, অথবা এটাকে ল্যাঙ্গুয়েজে যদি আমরা বলি কোয়ার্টার ওয়েভ লেংথের ট্রান্সফরমার, তখন কিন্তু এই প্রপার্টিটা পাওয়া যায়। এবং এটা আমি আরেকদিন ধরবো, এবং তোমাদের আমি এই যেখানে লেখা আছে এই যে এই জিনিসটা, এই যে তোমার এই জিনিসটা দেখাই দিচ্ছে, এই দেখো যে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার, এটা আমরা পড়বো নেক্সট ডেতে কেমনে কি করা যায়। এই যে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার, তার মানে এমন একটা সেকশন নিব যে সেকশনের ট্রান্সমিশন লাইনের সেকশনের ইম্পিডেন্স আমি জানি, এবং এর ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স হচ্ছে λ/4, মিন্স কোয়ার্টার ওয়েভ। তারপরে তখন এরকম ভাবে এই যে একটা ইম্পিডেন্স, এটা এখন এই যে ইনপুট ইম্পিডেন্স, এটা কিভাবে ম্যাচিং করানো হবে, এই দেখো এটা হলো জেনারেল ভাবে, এটা জেনারেল, এই যে এখন আমরা এই যে আননোনটা নেব, এই যে আননোন জেডএল নিলাম, এই যে আননোন একটা ট্রান্সমিশন লাইন নিলাম, আবার নোন একটা সেকশন নিলাম। এইভাবে দুই রকম ট্রান্সমিশন লাইন নিয়ে এই লোডটাকে ম্যাচিং করানোর উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হলো ম্যাচিং করানো। তো এরকম ভাবে যদি একটা আরবিট্রারি একটা লোড চলে আসে, তখন তাকে নোন ট্রান্সমিশন লাইনের সঙ্গে কিভাবে ম্যাচিং করাবো, এই কায়দা, এই ম্যাচিং করানোর কায়দা, এই ট্রান্সফরমারের কায়দা দিয়ে ম্যাচিং করানো যায়। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, যদিও থিওরিটিক্যালি এটা বলা সহজ, কিন্তু প্র্যাকটিক্যালি এটা করা মুশকিল। কারণ এই যে আননোন যে ট্রান্সমিশন লাইনটা আছে এই যে এখানে, হ্যাঁ, এই Z1, এই অংশটা কোম্পানিকে অর্ডার দিতে হয় যে আমাকে এরকম একটা ট্রান্সমিশন লাইন যার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এইরকম একটা বানায় দাও। তখন এটা কস্ট এফেক্টিভ হয় না, এক্সপেন্সিভ হয়ে যায়। তো এর থেকেও আরো সহজ অনেক উপায় আছে ম্যাচিং করানোর, কিন্তু উদ্দেশ্য যেটা সেটা হলো ম্যাচিং করাইতেই হবে তোমার। ম্যাচিং না করলে তুমি পাওয়ার একদিক থেকে আরেক দিকে নিতে পারবা না। তো এই জিনিসগুলো, এই যে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের এই কাহিনী আমরা নেক্সট এই যে অনেক দূর পর্যন্ত চলে আসছে এই পর্যন্ত, এই একটা ডিভাইস কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার। আবার আরেকটা ডিভাইস হচ্ছে যখন এল বা ট্রান্সমিশন লাইনটা যদি λ/2 হয়, মিনস ল্যাঙ্গুয়েজে বললে হাফ ওয়েভ লেংথ। এই যে হাফ ওয়েভ লেংথ যদি হয়, এই যে এখানে লেখা আছে হাফ ওয়েভ লেংথ যদি হয়, তখন আমরা এটাকে দিয়ে কিভাবে কাজে লাগাবো, এই ট্রান্সমিশন লাইনগুলো দিয়ে এইগুলো একটু দেখবো। এবং এটাই হলো শীটের শেষ অংশটা, তোমাদের কাছে হাতের কাছে আছে, একটু পড়ে দেখো। আজকে আর ওখানে গেলাম না, এখানে হয়তো একটু বকবক করতে হবে। আমি চাই যে তোমরা আরো বেশি বেশি আসো। আর কি হবে শেষ পর্যন্ত আজকে